নমস্কার, আমি ইমন। মুদ্রা চ্যানেলে আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন নিয়ে। সেপ্টেম্বর তো পড়ে গেল, মানে পুজোর মাস এসে গেছে। পুজো মানেই কিন্তু ফ্যাশন, মেকআপ, খাওয়া দাওয়া, আড্ডা আর এই সব কিছুর ভেতরে হেলথটাকেও মেনটেন করা। কিন্তু আজকে কি আমরা শুধু হেলথ নিয়ে কথা বলবো? না, আজকে আমরা কথা বলবো ফ্যাশন নিয়ে। পুজোর ফ্যাশন হোক বা সারা বছরের ফ্যাশন, বা কি আসলে এই ফ্যাশন ডিজাইনিং, কিভাবেই বা ঠিক করবেন নিজের জন্য সঠিক পোশাক, বা কিভাবে ঠিক করবেন কোন কালারটা বেছে নিতে হবে কোন সময়। এই সমস্ত কিছুর উত্তর পাবেন আজকের এপিসোডে। চলে এসেছেন আজকের অতিথি সৌম্য। ওয়েলকাম টু মুদ্রা পডকাস্ট চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ এত বিজি স্কেডিউল থেকে আমাদের টাইম দেওয়ার জন্য। না, সেরকম কোনো ব্যাপার না। আই এম থ্যাঙ্কফুল বিকজ আমাকে আজকে ডাকার জন্য, মানে অনেকদিন পরেই আমাকে তোমরা বলছিলে, বাট ওই হয় আর কি, পুজোর আগে সময় বার করে আসাটা, বাট আমি রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ আরেকবার। বাট পুজোর আগে ওকে মেনলি আরও নিয়ে আসার কারণ হচ্ছে লিসনার্স আর ভিউয়ার্সরা সবসময় ফ্যাশন নিয়ে একটা ভীষণই কনফিউজ স্টেজেও থাকে। তো আজকে কিন্তু আমরা কথা বলবো সেই সমস্ত নিয়ে, যেটা থেকে শুধুমাত্র পুজোর ফ্যাশন কেন, সারা বছরই আমরা একটু ফ্যাশনিস্তা হয়ে থাকতে পছন্দ করি, বা সারা বছরই চাই আমরা যেখানেই যাই, অফিস বা কিটি পার্টি বা নিজের কাজে, সবাই একটু আলাদা করে দেখবে। সৌম্যর কাছ থেকে জেনে নেব আজকে সেগুলোরই টিপস। সৌম্য, এই যে ফ্যাশন, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, সারাক্ষণই একটা ঝাঁ চকচকে ব্যাপার। কিন্তু এই ঝাঁ চকচকে ব্যাপারের পিছনে অনেকটা পরিশ্রম, অনেকটা সময় এবং অনেক কিছু প্লাস মাইনাস জিনিসগুলো আটকে থাকে। তো তোমার এই প্রফেশনে আসার কারণ কি? আসলে এই প্রশ্নটা আমাকে না অনেকেই করেছে, কিন্তু এই প্রশ্নটার যেটা প্রপার আনসার আমি কখনোই দিতে পেরেছি সেটা কিন্তু নয়। এবার যেটা হচ্ছে, যখন আমরা যখন ছোট থেকে বড় হই, মানে যেই সময়টা আমরা ভাবি যে আমরা এই এই বিষয়টা নিয়ে এগোবো, কিছু একটা বা এই কিছু একটা হব। আমার সেই সময় ছিল আমি কখনো ডক্টর হব, কখনো হয়তো ভেবেছিলাম আমি উকিল হবো, বিকজ আমার টিচাররা বলতেন মানে জিওগ্রাফিতে ভালো, পলিটিক্যাল সায়েন্সে ভালো। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে কোনোটাই মানে মনে হয় আমি হব না। হ্যাঁ, ঠিক ভালো লাগছে না। এবার ছোটবেলায় কি হয়, এখন যেরকম সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কাছে ম্যাগাজিন পড়া ওই সময়টা বা ওই ইচ্ছেটা হয় না। আমাদের ছোটবেলায় আমরা প্রচুর ম্যাগাজিন পড়েছি, বাচ্চা যখন একদম ছোট ছিলাম তখন একরকম ম্যাগাজিন, যখন আস্তে আস্তে বড় হচ্ছি ফ্যাশন ম্যাগাজিন, ফ্যাশন সব ওয়ান বাই স্টেপ বাই স্টেপ এজের সাথে সাথে এসেছে। তো ওই সময় ওই ম্যাগাজিনের ভেতরে যে ছবিগুলো থাকতো ওগুলো দেখতে খুব ভালো লাগতো আমার, ওগুলো খুব অ্যাট্রাক্ট করতো। তারপর মানে ছোটবেলা থেকে, মানে এখন হয়তো হয় না সময়ের জন্য, ছোটবেলায় টিভি দেখতে খুব ভালো লাগতো। টিভিতে আর্টিস্টরা গান করছে, র্যাম শো হচ্ছে, পার্টিকুলার কিছু কিছু শোজ হতো সেই সময়, সেইগুলো দেখতে খুব ভালো লাগতো। হয়তো ওখান থেকেই মানে এই প্রফেশনে আসার একটু একটু করে ইচ্ছে হয়েছে। আর সব থেকে বড় যেটা আমার মনে হয়, মানে আমি আমার লাইফে দুজন মহিলাকে খুব কাছ থেকে পেয়েছি, ইন দ্য সেন্স মানে আমার একজন মা আর একজন পিসি, মানে তাদের প্রভাবটা আমার লাইফে অনেকটা। বিকজ আমার মা খুব সুন্দর সাজগোজ করতেন, খুব এলিগেন্ট সাজতেন। আমার পিসিকে আমি এখনো দেখছি, সে খুব মানে মডার্ন, মানে এখনো এই বয়সেও সে এত সুন্দর করে সাজান নিজেকে। তো ওই জিনিসগুলো ছোটবেলায় আমায় খুব অ্যাট্রাক্ট করতো। হয়তো সেই সব মিশিয়ে সবকিছু মিলিয়ে হয়তো এই প্রফেশনে আসার ইচ্ছেটা হয়েছে। বাহ, মানে খুব সুন্দর সিম্পল ভাবে বললো। সত্যি ছোটবেলায় আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভাবি, ডাক্তার হব, লয়ার হব, পাইলট হব, বাট ওই যে ব্যাপারটা নিজের পছন্দের কাজ ঠিক কোনটা আমাদের ইন্টারেস্ট জোন সেটা বুঝে উঠতে পারি না। যখন বুঝে উঠতে পারি আর সেটাকে যদি প্রফেশন বানাতে পারি, তার থেকে ভালো আর কিছু হয় না। শুধুমাত্র কি এগুলোই জানবো? না, আরো অনেক কিছু তার জন্য সঙ্গে থাকতে হবে। আচ্ছা সৌম্য, এই যে তোমার ইন্টারেস্ট জোন হলো, এবার তুমি কি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়লে নাকি একেবারে আলাদা কোনো স্কিমে পড়লে? না, আমি যখন বাড়িতে বলেছিলাম যে আমাকে এই প্রফেশনে আসতে হবে, তখন সবাই ভেবেছিল যে এটা কি প্রফেশন, বিকজ এখন এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া বা মানুষের নলেজটাও এখন অনেক বেড়েছে। কিন্তু হ্যাঁ, নলেজেবল, একদমই তাই। আমাদের প্যারেন্টসরা যে নলেজেবল ছিল না তা নয়, কিন্তু তাদের এই বিষয়টা সেই সময় একদম নতুন ছিল, এতটা নিয়ে মানুষজন কালচার করতো না। তো আমি যখন বলেছিলাম যে আমি এই ফিল্ডে যেতে চাই, তখন আমার বাড়ি থেকে বলা হয়েছিল তোমাকে একটা গ্র্যাজুয়েশন তো করতেই হবে। তো আমি সেই সময় গ্র্যাজুয়েশনও করেছি প্লাস ডিজাইনিং নিয়ে। তখন অ্যাজ স্টাইলিং নিয়ে পড়াশোনার স্কোপ ছিল না, এখন অনেক কলেজে অনেক ইনস্টিটিউটে আছে। আমি সেই সময় প্রপার তোমার
ফ্যাশন ডিজাইনিং যেটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ সেটা একদম করেছো। প্রপার করেছি। ওকে। করার পর আস্তে আস্তে আমার এই ফিল্ডে আস্তে আস্তে কাজ করা, কাজ করতে করতে এসে অনেক কিছু শেখা, শিখতে পারা। যেরকম হয় আর কি একটা প্রফেশনে এসে অনেক লোকের সাথে মেশা, বিভিন্ন ধরনের কাজ করা, কাজ করতে করতে অনেক কিছু শিখে বাহ। গেছি, তুমি হয়তো যখন শিখছিও। একদম তাই, শিখতেই থাকবো। তুমি যখন শুরু করেছো তখন তো ফ্যাশন বা স্টাইলিং নিয়ে এত কনসেপ্ট তো দূরের কথা, মানে মানুষের ধারণা বা কনসেপ্ট অনেক পরে আসছি, হতে পারে এরম ভাবনাটাও ছিল না। তখন যখন কাজ করতে আরম্ভ করেছিলে ইনিশিয়াল ডেজে, ফিনান্সিয়ালি কি মনে হয়েছিল, মানে এসে যে এটা কতটা ঠিক করলাম, কি কি হবে, কিছু কি এরকম মাথায় এসেছিল? না তখন দেখো, তখন তো অনেকটা ছোট ছিলাম, ঠিক আছে, এত কিছু এলাবোরেটলি ভাবার হয়তো বুদ্ধিটা বুদ্ধি সেই আসেনি। সময় সত্যি ডেভেলপ ছিল করেনি। না, কারণ প্রথম প্রথম এই প্রফেশনে এসে এই প্রফেশনের যে চাকচিক্য, যেটা একদম পরিষ্কার বাংলা ভাষায় যেটা আমরা ইউজ একদম। করি, একদম চাকচিক্য গ্ল্যামারাস ওয়ার্ল্ড, এইটা খুব অ্যাট্রাক্ট করতো, ঠিক আছে। এবার যেহেতু কাজ করার সাথে সাথে প্রচুর ভালো ভালো লোকজনদের সাথে মেশার সুযোগ পেয়েছি, তারাও অনেক কিছু ভালো আমাকে বলেছে যে এরকম ভাবে এরকম করলে কেরিয়ারে গ্রো করা যাবে, তাদের কথাও শুনেছি। অনেক সময় নিজেও কাজ করতে করতে অনেক কিছু শিখেছি, তো পুরোটা মিলিয়ে আমার সেরকম কোনো ধারণা কিন্তু মানে আসেনি। অসুবিধা হয় না। মানে যে স্ট্রাগলটা আমরা বলি কেরিয়ার ওয়াইজ স্ট্রাগল, সেটা থাকলেও তোমার কোনো সেটা নিয়ে নেগেটিভ ফিলিং আসেনি? আমার কখনো আসেনি, কারণ আমার মনে হয় মানুষের বাঁচতে গেলে তো প্রত্যেকটা দিন কিছু না কিছু স্ট্রাগল করতে হয়। একদম। আমরা যদি বাড়িতেও থাকি, আমাদেরকে কিন্তু কেউ এসে কোনো কিছুর জন্য হেল্প করবে না, আনটিল ঠিকই। আনলেস আমাদের বাবা মা। তো বাড়িতে বা অন্য কোনো প্রফেশনেও বা তুমি যে কোনো জায়গায় নিজেকে সার্ভাইভ করার জন্য তোমাকে নিজেকেই স্ট্রাগল স্ট্রাগল করে করতে হবে, যেতে ঠিক, হবে। একদম। সেম এই প্রফেশনেও মানে স্ট্রাগলটা আমার নিজের, আমি যেটা পাচ্ছি ওটাও আমার পাওয়ার সাথে সাথে যে খুশিটা হচ্ছে সেটা আমি সবার সাথে, হ্যাঁ সবার সাথে শেয়ার করছি, এরকম একটা ব্যাপার। বাহ, সত্যি খুব সুন্দর একটা কথা বললো যে স্ট্রাগল তো সবসময় করতে হয়, বাড়িতে বা বাইরে, নিজের সার্ভাইভ করার জন্য নিজেকে তো করতেই হবে। এগুলো তো জানলাম, এবার জেনে নিই আসল কথা। পুজোর আগের ফ্যাশন শুধু, নাকি আরো অনেক কিছু? পুজো তো একদম নকিং অ্যাট দ্য ডোর। একদম। তো এবছরের পুজোর, তুমি তো মেনলি স্টাইলিং করো এবং ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়েছো, তাই সেই আইডিয়াও রয়েছে। এবছরের পুজোর মেন ফ্যাশন ফোকাস কি? আমরা মানে প্রতিদিন আমি যেটা ফিল করি, মানে পার্টিকুলার এটা একমাত্র আমার ওপিনিয়ন, আমরা মনে হয় আমাদের চারিপার্শ্বিক লোকজনরা এখন ফ্যাশন নিয়ে এত সচেতন, তাদের দৈনন্দিন জীবনে তারা প্রত্যেক দিন তাদের বিভিন্ন রকম সোশ্যাল ইভেন্ট, তাদের অফিস পার্টি, বিভিন্ন এইসব সবকিছু মিলিয়ে আমাদের প্রত্যেকটা দিন এত জমকালো যায়। আমার মনে হয় যে পুজোর আলাদা করে ফ্যাশন বলে এখন আর আজ কিছু হয় না। মানে পুজোর ফ্যাশন বলতে গেলে ধরুন আমাদের মা বা পিসি কাকিমা এদের মনে, কিন্তু তারা পার্টিকুলারলি পুজোর দিনগুলো পুজোর সময় শপিং করতো, তারা বেছে বেছে কালার, এই কালারটা ভালো একদম। লাগবে বা এই বছর এই কালারটা। কিন্তু এখন আমরা এতটাই প্রত্যেক দিন সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে থাকি, তো আমার মনে হয় প্রত্যেক দিন এত ভালো ভালো তারা জামা কাপড় পরে অফিস যান, অফিস পার্টি, নিজের সোশ্যাল ইভেন্ট এগুলো করেন। এখন আমার মনে হয় না পার্টিকুলার পুজোর ফ্যাশন বলে সেরকম কিছু আছে। আমার মনে হয় যে তোমার এক একটা মানুষের তো এক একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে, তো আমার মনে হয় সে তাদের মানে বডি স্ট্রাকচার, কমপ্লেক্সন এইসব অনুযায়ী যদি তারা তাদের জামা কাপড়টা চুজ করেন, আমার মনে হয় তাদের জন্য ভালো। ট্রেন্ড বা মানে কারেন্ট ফ্যাশন কি যাচ্ছে এর ওপর গা ভাসিয়ে দিয়ে কিছু একটা নিয়ে পরে নেওয়াটা আমার মনে হয়, আমি পার্টিকুলার মনে করি যে এটা ঠিক নয়। নিজেকে যেটা বেস্ট লাগছে, নিজের ওপর যে কালারটা ভালো লাগছে, কনফিডেন্ট যেটা পরে আমি নিজে কনফিডেন্ট ফিল করছি, সেটাই করা উচিত। একদম একদম, মানে এটা কিন্তু সত্যি। পুজোর ফ্যাশন মানেই হয়তো এবছর যেটা ভীষণ ফ্যাশন ইন, সেটা আমার পক্ষে নাই ভালো লাগতে পারে বা আমাকে ভালো নাই লাগতে পারে। তো আর সত্যি যেটা বললো, এখন আমরা প্রত্যেকে কিন্তু ফ্যাশন কনসিয়াস ভীষণ, তাই পুজোর ফ্যাশন মানে কি সারা বছরের ফ্যাশন। কথা হতে থাকবে, চলতে থাকবে আরো অনেক জিজ্ঞাসা। তুমি তো মেনলি সেলিব্রিটিদেরই ফ্যাশন স্টাইলিংটা দেখো, তো সেলিব্রিটিদের মধ্যে তুমি কি লক্ষ্য করো, মানে তারা কি বেশি কমফোর্টের দিকে জোর দেয়, নাকি যেটা মানে খুব ট্রেন্ডিং, তাতে আমার একটু অসুবিধা হলেও আমি নিজেকে সেভাবেই ক্যারি করব, সেটা ভেবে করে এখন ফ্যাশন? না দেখো, এটা না পুরোটাই ডিপেন্ড করছে সেই সেলেবটা কোন ইভেন্টে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের তো ইভেন্ট ওরিয়েন্টেড, ব্র্যান্ড ওরিয়েন্টেড কাজ থাকে, তো অনেক সময় কি হয় মানে আর্টিস্ট যেটা চাইছে সেটা হয়তো নাও করতে
পারে। বাট অবভিয়াসলি মানে অ্যাজ এ স্টাইলিস্ট আমি সবসময় ফিল করি যে আর্টিস্টদের কমফোর্ট জোনটা মেন, ঠিক আছে, যেটা মানে কারেন্ট মানে ট্রেন্ড যেটা সেই ওয়াইজ জামা কাপড় পরিয়ে বা একটা পার্টিকুলার কাট পরানোর পর যদি আর্টিস্ট কমফোর্টেবল ফিল করে, আমাদের যে মেন ফোকাস যে কাজটা, সেই কাজটা হয়তো বাই এনি চান্স হ্যাম্পারও হতে পারে। তো আমার মনে হয় যে কোনো মানে এটা যে কোনো এটা মানে পার্টিকুলার কোনো সেলেবের ক্ষেত্রে নয়, এটা পার্টিকুলার সবার ক্ষেত্রে, মানে যে জামাটা যে আউটফিটটা পরার পর আনকমফোর্টেবল ফিল হচ্ছে সেটা আমার মনে হয় না পরাটাই বেটার। কারণ আনকমফোর্টেবল জিনিসটা ক্যারি করাটা কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ ফেসের মধ্যে কোনো না কোনো সময় কিন্তু ধরা ঠিক একদম করবেই। সেটা তো মানে এবার সেটা হয়তো আরো আর্টিস্টের ক্ষেত্রে আরো, বিকজ তাদের সামনে একটা নয় 4-5টা ক্যামেরা থাকে, প্রচুর মিডিয়া থাকে, অডিয়েন্স থাকে, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরো অন্য রকম হয়, ভীষণভাবে কনসিয়াস হয়ে যাবে, অসুবিধা হবে। সমস্ত স্টাইলিং বা মানে ডিজাইনিং ঠিক বলবো না, স্টাইলিং, তুমি মেনলি স্টাইলিং করো। আমি মেনলি স্টাইলিং এই করি। স্টাইলিং ব্যাপারটা কি পার্টিকুলারলি? স্টাইলিং ব্যাপারটা হচ্ছে যে সামওয়ান মানে স্টাইলিশ সামওয়ান যে তোমাকে হেল্প করবে হাউ টু লুক পার্টিকুলার আউটফিট। মানে তুমি পার্টিকুলার একটা শাড়ি পরছো, সেই শাড়ির সাথে পার্টিকুলার কি জুয়েলারি হতে পারে, কি ব্লাউজ হতে পারে, ব্লাউজের কোন কাটটা তোমার বডির সাথে ভালো মানাবে, যে তোমাকে এই সব পুরো ব্যাপারটা নিয়ে তোমাকে অ্যাসিস্ট করবে, হেল্প করবে। আর আমাদের মতন ক্ষেত্রে মানে যারা আমরা স্টাইলিস্ট, আমাদের কাজটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে সব জিনিসগুলো প্রকিউর করে একটা শুট পার্টিকুলার কোনো ইভেন্টের লুক, সেই লুক বা কাজটাকে কি করে আমরা কমপ্লিট করব, এটা আমাদের কাজ। ওকে, মানে আমাদের সবারই একটা ড্রিম থাকে না যে আমাকে এই ড্রেসটায় বা পার্টিকুলার এই লুকটায় যেন বেস্ট লাগে, এটা আমরা সবাই ভাবি যে একদম বেস্ট লাগে। তো সেই বেস্ট লাগানোর যে দায়িত্বটা সেটাই বেসিক্যালি সৌম্য পালন করে। সৌম্য খুব মানে একটা ইম্পর্টেন্ট জায়গা পালন করো যে বেস্ট লাগা। ধরো যেমন আমাকে দিয়ে বলি, আমার মতন যারা একটু গোলগাল শেপের, একটু ওয়েট বেশি বা হাইটটা শর্ট, এই ক্ষেত্রে এরকম মানুষদের ক্ষেত্রে, এবং ইন্ডিয়ান কমপ্লেকশন আমাদের, তো এরকম মানুষদের ক্ষেত্রে পার্টিকুলার কি ধরনের ড্রেসের শেপ বা কি ধরনের কালারগুলো পরলে সে কনফিডেন্ট লাগবে বা তাকেও একটু কন্ট্রোল লাগবে, বডিটা ঠিকঠাক লাগবে? তো যাদের দেখো এক একটা বডির তো এক এক রকম শেপ থাকে, তো সেরকম মানে সবাই, এবার অনেকে যেরকম একটু প্লাস সাইজ হয় কিন্তু তাদের হাইটটা লম্বা হয়, আবার অনেকে প্লাস সাইজ হয় তাদের হাইটটাও শর্ট হয়। এবার মানে দেখতে হবে, এবার অনেক সময় কি হয় যেটা আমরা ইন্টারনেটে দেখছি যে এই বডির সাথে এরকম জামা কাপড় পরলে ভালো লাগবে, কিন্তু পার্টিকুলার কিন্তু না, তোমাকে গিয়ে তোমাকে জামা কাপড়টা ট্রায়াল করে দেখতে হবে যে পার্টিকুলার কোন জামা কাপড়, কোন কাট, কোন প্রিন্ট, কোন কালার তোমার বডির সাথে ভালো লাগছে। বাট আমি যেটা ফিল করেছি যাদের হাইট শর্ট তাদের খুব বেশি প্রিন্ট মানে সেটা ফ্লোরাল প্রিন্ট হোক কি জিওমেট্রিক প্রিন্ট হোক, সেগুলো না পরাটাই বেটার। একটু সলিড কালারের জামা কাপড়, ছোট মোটিভ থাকলো, আর খুব বেশি কন্ট্রাস্ট না পরাটাই বেটার। মানে ধরুন বলছি মানে মানে সাপোজ পিঙ্ক কালারের প্যান্ট বা ওপরে গ্রিন কালারের টপ, এরকম কন্ট্রাস্ট করে মানে আপ অ্যান্ড লোয়ার পার্টটা না পরাটাই বেটার। সৌম্য যেরকম বললো, মানে প্লাস সাইজ যদি একটু শর্ট হাইটের হয় সেক্ষেত্রে একটু মনোক্রোম কালার মেনটেন করা বা ওভার প্রিন্ট না পরা, এগুলো একটু মাথায় রাখলে তাহলে দেখতে আরো ভালো আর কনফিডেন্ট লাগবে। সো শুধুই কি তার সাথে আছে অ্যাক্সেসরিজ, সেটাও একটু জেনে নিই। এই যে তুমি বললে যে প্লাস সাইজ মানে আমাদের শেপের যারা, বা ধরো একটু শর্ট হাইট আমার মতন যারা, তাদেরকে আমরা একটু ড্রেসগুলো মানে মনোক্রোম কালার বা সলিড কালারের উপর যাচ্ছি। তো সেক্ষেত্রে অনেকেই আছে মিনিমালিস্ট, যেমন আমি নিজে, আমি খুব পছন্দ করি অল্প জুয়েলারি পরবো। আমিও একদম অল্প, বাট মানে যেটা পরবো সেটা একটা কিছু পরবো, স্টেটমেন্ট জুয়েলারি। তো সেক্ষেত্রে যাদের আমাদের মতন হাইট শর্ট এবং চেহারাটা একটু ভারীর দিকে, তারা কি ধরনের জুয়েলারি চুজ করবে? বা নেক আর মানে নেকে পরলাম, ইয়ারিং পরলাম, ব্যাঙ্গেল পরলাম, সব একসাথে পরবো, নাকি কোন দিকে ফোকাস করবো? যাদের একটু হাইটটা শর্ট, যাদের মানে আমরা নেক লাইনটা খুব একটা ভালোভাবে দেখতে পারছি না, আমার মনে হয় তাদেরকে নেকলেসটা অফ করাটাই উচিত। যারা যদি কম জুয়েলারিতে তারা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য মনে করেন, আমার মনে হয় একদম কম জুয়েলারি, বাট সেটা জুয়েলারিটা একটু স্টেটমেন্ট হলো, স্টেটমেন্ট ইয়ারিং হলো, স্টেটমেন্ট কোনো রিং হলো, স্টেটমেন্ট ওয়াইজ করাটা বেটার। আমি পার্টিকুলার নিজেও খুব একটা যে বেশি জুয়েলারি পার্সন তা নয়, আমি নিজেও যখন কোনো আর্টিস্ট থেকে স্টাইল করি আমি নিজেও মিনিমাল জুয়েলারি, বাট ইট শুড বি স্টেটমেন্ট, মানে এটা আমিও পছন্দ করি।
তো এটা তো গেল যারা একটু প্লাস সাইজ, যাদের একটু শর্ট হাইট। এটা ভেবে বসবেন না আমি নিজে শর্ট হাইট বলে শুধু তাদের নিয়ে কথা বলবো, বাকিদেরটাও জানবো কিন্তু। এই তো গেল একটু যারা প্লাস সাইজ শর্ট হাইট। এবার যারা মোটামুটি দোহারা চেহারা কিন্তু গায়ের রংটা ধরো একটু ডার্ক কমপ্লেকশনের দিকে, বা ধরো প্লাস সাইজ কিন্তু হাইটটা লম্বা। এবার ফেয়ার কমপ্লেকশন আর ডার্ক কমপ্লেকশন নিয়ে আমাদের সবার একটা ধারণা থাকে, ফেয়ার মানে আমি যা খুশি পরে নিতে না পারি। একদমই ইভেন নয়। মানে আমাকে আমার সব বন্ধুরা বলে তুই তো যা খুশি পড়তে পারিস, তোর কমপ্লেকশন ফেয়ার। কিন্তু আমি নিজে পার্টিকুলারলি দেখেছি বেশ কিছু কালার আমার উপর ভালো লাগছে না। হুম, তো হুম। এটা নিয়ে একটা ধারণা আছে যে ফেয়ার হলে লাইট কালার বেশি যায়, ডার্ক কালার হলে লাইট কালার যায় না। আবার আমি অনেককে দেখেছি ডার্ক কমপ্লেকশন কিন্তু খুব সুন্দর একটা লাইট কালার সে ক্যারি করছে। তো তুমি একটু মানে অডিয়েন্সের জন্য, ভিউয়ার্সদের জন্য একটু টিপস দিয়ে দাও যে তারা কিভাবে স্টাইলিং করবে। দেখো এইটা না পুরোটাই আমার কাছে মনে হয় একটা মানে টোটাল একটা উইথ যে এই ফেয়ার কমপ্লেক্সনে এই পার্টিকুলার এই কালার গুলো যায় না, ডার্ক কমপ্লেক্সনে পার্টিকুলার ওই কালার গুলো যায় না, তা একদমই নয়। আমার মনে হয় যে যার যে কমপ্লেক্সন, তার যদি কোনো পার্টিকুলার কালার পরতে পছন্দ হয়, তাকে সে যদি কনফিডেন্ট ফিল করছে সেই কালারে, তো কেন মানে সে কেন করবে না? একদম। তো আজ যেরকম আমি পার্টিকুলার আমি যেরকম খুব একটা বেশি ডার্ক কালার পরতে পছন্দ করি না, আমি খুব মানে আমার যেরকম মানে ব্ল্যাক ব্ল্যাক কালারের জামা কাপড় পরতে আমার পার্টিকুলার পছন্দ হয় না, কিন্তু অনেকে আমাকে বলেছে ব্ল্যাক কালার পরতে ভালো লাগে। তো এগুলো পার্সন টু পার্সন। ডিপেন্ড করে। হ্যাঁ একদমই। এবার এবার তুমি যেরকম বললে যে তোমাকে সবাই বলে যে তুমি তোমার কমপ্লেক্সন ফেয়ার, তুমি সব কালারই পরতে পারো, তা একদমই নয়। তো আমার মনে হয় এটা পার্সন টু পার্সন। এবার অনেকে কি হয়, অনেকে অনেক কালারের ওপর না একটা ফ্যাসিনেশন চলে এসেছে যে একবার পরে ভালো লাগছে, আমার মনে হয় যে আমি এই কালারের জামা কাপড় রাখবো। আমার মনে হয় যে এটা পার্টিকুলার তাদের ব্যক্তিগত ব্যাপার যে কোন কালারে তারা কনফিডেন্ট ফিল করছে, তাদেরকে কোন কালার মানে তোমার ভালো লাগছে। এখানে ডার্ক কমপ্লেক্সন ফেয়ার কমপ্লেক্সনের আমার মনে হয় কোনো ব্যাপার নেই। একটা ডার্ক কমপ্লেক্সনের মেয়ে বা ছেলে সে চাইলে একটা পার্টিকুলার রেড কালারের শাড়ি বা শার্ট পরতেই পারে। এবার পরার পর সে যদি কনফিডেন্ট ফিল করছে, তাহলে আমার মনে হয় না পুরো ব্যাপারটাই ওই ক্যারি করার ব্যাপার, যে আমি ক্যারি করতে পারছি, একদম ক্যারি করতে পারছে কিনা, আর পার্টিকুলার সেই কালার, পার্টিকুলার সেই আউটফিটটা পরে সে কনফিডেন্ট ফিল করছে কিনা। একদমই। মানে আমি যেটা পরে আছি, ধরুন আমি এখন যেভাবে পরে আছি বা যেভাবে বসে আছি, এখন যদি আমার মনে হয় আমি এই পোশাকটায় স্বাচ্ছন্দ্য নই বা এই পোশাকটা পরে আমাকে খুব একটা ভালো লাগছে না, এটা যদি আমি বারবার ভাবতে থাকি, তাহলে কিন্তু আমি ক্যারি করতে পারবো না। ঠিক সেরকম ভাবে কোন ধরনের কালার চুজ করবেন বা কি করবেন, এটা ডিপেন্ড করছে আপনি কি ক্যারি করছেন। এটা কিন্তু একটা খুব বড় টিপস, আমার মনে হয় এটা মাথায় রাখলে অনেক সময় বেশ সুন্দর লাগতে পারে। মানে যারা লম্বা, এটা একটা ভীষণই দুবিধা আমাদের, লম্বা হলে সবই চলে যায়, আর শর্ট হাইট হলে তো ভীষণ একটা স্ট্যাগন্যান্ট কিছু হয়ে যায়। তো এমন কিছু পার্টিকুলার আছে যেটা ধরো লম্বারাও ক্যারি করতে পারে, আবার শর্ট হাইটেও ক্যারি করতে পারে, এমন কিছু স্টাইলিং বা কিছু শেপ এরকম কিছু? না এবার কি হয় দেখো, এইটা সত্যি একটা চ্যালেঞ্জের বিষয় যে এই বিকজ এই চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে পার্টিকুলার, এটা যেরকম আমরা অঙ্ক করেছি, অঙ্কের একটা সমীকরণ থাকে না, হাইটের ক্ষেত্রে আমার মনে হয় সেটা, বিকজ যাদের হাইটটা লম্বা সে একটা যদি একটা মানে একটা মিনিমাল একটু লম্বা লেন্থের জামা কাপড় পরে, তাহলে কিন্তু তার হাইট ওয়াইজ তাকে সেটা দেখতে ভালো একদম ফ্লোর টু ফ্লোর বা ফিট মানে হেড টু ফিট অব্দি তার পারফেক্ট হবে। কিন্তু সেই জামা কাপড়টাই যদি কোনো একটা হাইট শর্ট মেয়ে পরে, তাহলে তার ওই অঙ্কের সমীকরণের মতন যে হাইটটা ম্যাচ ছোট বলে জামা কাপড়টা কিন্তু মাটিতে লটাতে পারে। তো সেক্ষেত্রেই মানে হাইট, এবার যারা মানে হাইটটা শর্ট, তাদেরকে খুব বেশি একেবারে ওই একদম হেড টু ফিট অব্দি ঢাকা জামা কাপড় না পরাটাই বেটার। পায়ে একটু নি লেন্থ ঠিক আছে, বা নিচে কাফ লেন্থ অব্দি জামা কাপড়, যেখানে পায়ের নিচে স্কিনটা একটু দেখা যাচ্ছে, সেরকম জামা কাপড় পরাটা মনে হয় বেটার। মানে একটু তাহলে সেক্ষেত্রে কমফোর্টেবলও লাগবে আর জিনিসটা লুক ওয়াইজও ভালো লাগবে। আবার অনেক সময় একটু প্যাটার্ন, জামা কাপড়ের শেপ, মোটিভ, নিচটা যদি সে একটু এখন যে ফিটটা বেরিয়েছে ওভার সাইজ সেই ফিটসে প্যান্ট বা স্কার্ট কিছু পরা হয়, উপর যদি একটু টাইট ফিট পরে, তাহলে তার বডি শেপটা একদম প্রপার থাকবে আর হাইটটাও লম্বা লাগবে। একদম একদম ঠিক। আচ্ছা, এই যে শর্ট হাইট মেয়েদের নিয়ে একটা কথা আমি জিজ্ঞেস করে নিই, কারণ আমরা ইন্ডিয়ানরা শাড়ি পরতে ভালোবাসি, সে বাঙালি হোক বা যে কোনো জায়গায়। তো শাড়ি ডেফিনেটলি লম্বা যারা তাদের তো ভালো লাগছেই, কিন্তু শর্ট হাইট যারা যারা ধরো হাইট শর্ট, গোলগাল চেহারা, হেয়ারটাও সেই লেন্থের নয়, অনেক সময় আমরা ছোট হেয়ার রাখতে ভালোবাসি, তো তাদের ক্ষেত্রে স্টাইলিংটা যদি করতে হয় কিভাবে, কি টিপস মানে মাথায় রাখবে তারা?
আমার মনে হয় দেখো শাড়ি এমনই একটা জিনিস, মানে শাড়িটা শাড়ি নয় এখন, মানে এখন না, মানে কোনোদিনই, মানে আমার মনে হয় শাড়িটা এমনই একটা জিনিস, শাড়ি একটা ইমোশন। মানে Emotion, শাড়িটা আমি একদম। তো মনে করি না যে কোনো একরকম ড্রেস, ড্রেস। হ্যাঁ। আমি শাড়ি যে একটা আউটফিট, আমি সেটা মনে করি না। শাড়ি একটা ইমোশন। কেন শাড়িটা আমাদের সাথে, মানে এরকম দৈনন্দিন জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে আছে, শাড়িটা আমাদের কাছে ইমোশন। তো আর আমি মনে করি যে মেয়েদের সব থেকে বেশি সুন্দর মনে হয় শাড়িতে। একদম। সেটা আমি যেটা মানে দেখে আমার মনে হয় এটা সবারই, যে কোনো জেনারেশনের জন্য শাড়ি একটা আলাদা বিষয়। হ্যাঁ, আর এখন আমারও দেখে মনে হচ্ছে এখন ইয়াং মেয়েরা, মানে আগে আমি দেখতাম যে শাড়ি আমাদের মা কাকিমা পিসিরা এরাই পরতেন, এখন ছোট ছোট বাচ্চা মেয়েরাও যারা স্কুলে পড়ছে কলেজ পড়ছে শাড়ি পরার জন্য আগ্রহী। তো শাড়ি এমনই একটা জিনিস, শাড়ি সব এজ সব অকেশন সব সময়ের সাথে যায়। এবার তুমি যেটা বলছো যে হাইট শর্ট যাদের, আমার মনে হয় যে যাদের একটু হাইট শর্ট তাদের একটু যেসব শাড়িগুলো একটু হালকা মানে লাইট একটু ওয়েট লাইট শাড়ি, যেগুলো weight। পরার পর একটু ফল হবে, শাড়ির যে বর্ডারটা থাকে, দেখবেন শাড়ির দুপাশে একটা Right, বর্ডার হ্যাঁ। থাকে, সেই বর্ডারটা একটু চওড়া বর্ডার না হয়ে যদি একটু মিনিমাম একটা কোনো সরু লাইনের বর্ডার হয়, একদম মিনিমাম থিন বর্ডার হয়, আমার মনে হয় যাদের হাইট শর্ট তাদেরকে ওরকম শাড়িগুলো যদি তারা চুজ করে, তাহলে তাদের বডি শেপ অনুযায়ী তাদেরকে ভালো লাগবে। খুব বেশি চওড়া বর্ডার, এখান থেকে অনেকটা উঁচু হয়ে আছে, এখানে অনেকটা চওড়া হয়ে আছে, তাদের মনে হয় তারা মনে হয় সেগুলো পরে কমফোর্টেবল ফিল করবেন, একটা ক্যারি করারও তো ব্যাপার থেকে যায়। একদম। এই যে তুমি বললে ইয়াং জেনারেশন, এটা নিয়ে আমি ঠিক এক্স্যাক্টলি এটা ভাববেন না যে আমি কোনো জেনারেশনকে পার্টিকুলারলি মানে বেটার বা পার্টিকুলারলি ডাউন দেখাতে চাইছি, বাট যেহেতু আমরা মিলেনিয়ালস এবং সামনে চলছে এখন জেনজি, যারা একদম 20-22 ওই যে এজ গ্রুপটা চলছে, তো ডেফিনেটলি ওদেরও ফ্যাশন স্টেটমেন্ট খুবই সুন্দর, আর আমাদের মতন ছিল। তো তুমি কি চেঞ্জেস ফিল করছো, বা তুমি যেহেতু সেলিব্রিটিদের নিয়ে কাজ করো সেখানেও তো একটা জেনারেশন চেঞ্জ পাচ্ছ, একটা মিলেনিয়ালস যারা করছেন অ্যাক্ট্রেসরা, আবার একটা জেনজি অ্যাক্ট্রেস যারা এখন ইন হচ্ছে, তো এই যে দুটো জেনারেশনের মধ্যে ফ্যাশন নিয়ে কি ডিফারেন্স বুঝছো? দেখো, টু বি ভেরি অনেস্ট, আমি যাদের সাথে কাজ করি তারা মনে হয় না জেনজি, মানে যেটা আমি যতটা আমি আমরা একটা আন্দাজ করে নিচ্ছি কাদের সাথে কাজ করি। তো আমি যাদের সাথে কাজ করি তারা একদমই জেনজি নয় আমি ফিল করি। আর জেনজিদের আমি যাদেরকে স্টাইল করি বা যাদের সাথে রেগুলার কাজ করি, তারাও যে সেরকম জামা কাপড়, আমি কাউকে সেগ্রিগেট করছি না, জেনজিদের ফ্যাশনটা জেনজিদের মতন, মিলেনিয়াল ফ্যাশন মিলেনিয়ালের মতন, অনেকে অনেক রকম জিনিস ট্রাই করে, কিন্তু রেগুলারলি আমি যাদের সাথে কাজ করি তারা মানে খুবই এলিগেন্ট সোবার ইভেন্ট ওরিয়েন্টেড ব্র্যান্ড থেকে যেরকম তোমার আমরা আইডিয়াস পাচ্ছি যে ব্র্যান্ডের কাজগুলোতে এরকম জামা কাপড় পরতে হবে, আমার সব সেলিব্রিটি যাদের সাথে আমি কাজ করি তারা সেরকমই এলিগেন্ট ওয়েতে সাজে। এবার একজন প্রত্যেকটা মানুষেরই তো একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট থাকে, স্পেশালি আর্টিস্টদের ক্ষেত্রে। তো আমি সবসময় কোনো আর্টিস্টদেরকে দেখিনি যা তারা তাদের কমফোর্ট জোন ছেড়ে অন্য কিছু ট্রাই করছে। হ্যাঁ, অ্যাজ এ স্টাইলিস্ট আমি তাদেরকে সাজেস্ট করি যে এইটা পরলে তোমাকে হয়তো ভালো লাগবে, বা তুমি যেটা চাইছো সেটা পার্টিকুলার এই ইভেন্টটায় যাবে না, তারাও আমার কথা অনেক শোনে। কিন্তু এই জেনজি আর মিলেনিয়ালসের যে এই যে একটা কোল্ড ওয়ার যে থাকে আর কি, সেইটা আমি কখনো ফিল করিনি আর কি। আচ্ছা, মানে এটা তো সব জেনারেশনের সাথেই থাকে, আমাদের ব্যাক জেনারেশনও আমাদের বলেছে, এবং স্টাইল কিন্তু চেঞ্জ হতে হতে আসছে, মানে আবার সেই পুরোনো দিনের স্টাইল ফিরে আসছে। আমি শুনেছি, মানে আমি যখন প্রথম মানে এখন তো হয়তো মানে এখন পরিনি আর কি, আমি ওই টোন ডেনিম গুলো যে ডেনিম পরেছি, আমি বলছি এত দাম দিয়ে এই প্যান্ট গুলো কেনার কোনো মানে নেই। আমি তখন আমার বাবাকে বলছি তুমি বুঝবে না, এটা এখন স্টাইল। এবার জেনজিরাও এখন ধরো যে স্টাইলটা করে আমার যদি সামনে আসে, আমি যদি তাকে বলি যে এটা কি বলছে এটা কি, তখন ওরাও হয়তো আমাকে সেম আমি যেটা আমার বাবাকে অনেক বছর আগে বলেছিলাম সেটা বলবে, তুমি এটা বুঝবে না, এটা এখনকার স্টাইল। তো এইগুলো প্রত্যেকটা না, মানে দেখো আমাদের লাইফ সার্কেলটাও তো একটা সার্কেল, পুরো জিনিসটা আস্তে আস্তে এরকম ঘুরেই আসছে। এখন জেনজিরা যেসব ফ্যাশন গুলো করছে, আমি যদি খুব ভালো করে দেখি ব্যাক থেকেই আসছে কিছু কিছু জিনিস, কিন্তু মানে আমরা যেমন ববি প্রিন্ট ইউজ করতাম, যেটা এখন পোলকা নামে ফিরে এসেছে। পোলকা ডট, তখনও পোলকা ডট ছিল, বাট ওই প্রিন্টটা পার্টিকুলার একটা ববি সিনেমাতে ইউজ হয়েছিল, ববি প্রিন্ট হয়েছে। আমার যেটা মনে হয় যে আমরা এই 21st সেঞ্চুরিতে না, আমরা মনে হয় কোনো নতুন কিছু তৈরি হবে না, যেটা আমি ফিল করি। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, এই সময় কোনো কিছু জিনিস সৃষ্টি হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। যে জিনিসগুলো আমরা নতুন করে পাবো সেগুলো কিন্তু আগেও ছিল।
একদম। সেটার সাথে অন্য কিছু মিক্স হয়ে হুম, অন্য কোনো নাম অ্যাড হয়ে কিন্তু নতুন করে আমাদের কাছে আসবে। ঠিক। নতুন কিছু সৃষ্টি হওয়াটা এই সময়ে, যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি বা যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় is very নতুন difficult. জিনিস তৈরি হওয়াটা কিন্তু আমার মনে হয় খুব ডিফিকাল্ট। আমি কিন্তু কোনো পার্টিকুলার, সেটা হয়তো তুমিও ফিল করবে যে কোনো জিনিসকে কিন্তু সেটা ফ্যাশনের ক্ষেত্রে হোক কি অন্য ক্ষেত্রে হোক, কোনো জিনিসকে তুমি বলতে পারবে না এটা কিন্তু আজকের না না, জিনিস। যা হয়েছে একটু চেঞ্জ হচ্ছে, কিছু হচ্ছে, বাট একটু চেঞ্জ হয়েছে, নতুন নাম অ্যাড হয়ে জিনিসটা নতুন করে এসছে, কিন্তু জিনিসটা কিন্তু কোনো না কোনো সময় আমাদের আগের জেনারেশনরা কিন্তু পেয়েছে সেই ইউজ করেছে। জিনিসটা। আমরা হয়তো আরেকটু মডিফাইড ভার্সন করছি, Right. বা জেনজিরা আরেকটু মডিফাইড ভার্সন করছে। একদমই তাই। একদম এভাবেই হচ্ছে। মানে আমার মনে পড়ছে এটা থেকে ব্যাগি টি শার্ট পরতাম আমরা আগে, একটা ব্যাগি গেঞ্জি, হ্যাঁ। ওটার কোনো একটা ভার্সন হয়ে এখন ওভারসাইজ ইউজ হয়। ওভারসাইজ এসছে। আমি তো ছোটবেলায় আমি যেরকম আমি পড়েছি, যেরকম আমি, আমাকে আমার দাদার কিছু, মানে আমার নিজের দাদা নেই, আমার কাজিনের একটা টি শার্ট, মানে আমি ছোটবেলায় ওটা পড়তে চাইছি না, আমাকে ওটা পরানো হচ্ছে। এখন ওই ফিটেড হ্যাঁ, জিনিসটা আবার ফিরে এসছে। আমি ধরো স্মল টু মিডিয়াম পরে আমি গিয়ে কিনছি এক্সেল লার্জ, এখন ওই ফিটটাই চলছে। তো সেটাই বললাম যে পুরোনো জিনিসগুলোই কিন্তু আস্তে আস্তে করে ফিরে আসছে, আসবে। একদম। ষষ্ঠী থেকে দশমী এই যে লুক, ঝট করে দুটো টিপস। মানে আমাদের কলকাতায়, মেনলি তো পশ্চিমবঙ্গে দুর্গাপূজা একটা ভীষণ বড় ধরনের একটা উৎসব। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। তো এই ষষ্ঠী থেকে দশমী ঠিক পার্টিকুলার কি ধরনের লুক হলে কমফোর্টেবল, বা তুমি কি অ্যাজ আ ফ্যাশন স্টাইলিং তুমি কি ধরনের জিনিস সাজেস্ট করবে যে কোন লুকটায় গেলে কমফোর্টেবল হবে এবং তারাও মানে ক্যারি করে নেবে, বা ক্যারি করে নেওয়ার থেকেও বড় কথা যে একটু ট্রেন্ডি লাগবে নিজেকে দেখতে, কিন্তু আউট অফ মাই কমফোর্ট জোন হবে না। দেখো এখন তো দুর্গাপুজো, এখন কি মানে দুর্গাপুজো মানেই হচ্ছে মানে মাইলের পর মাইল হাঁটা চলা, ঠাকুর আমাদেরকে দেখতেই হবে, বিকজ ঠাকুর বেশি দিন আমাদের জন্য ওয়েট করবে না। কে কটা ঠাকুর দেখেছে ওটা খুব ইম্পর্টেন্ট। প্রচুর খাওয়া দাওয়া করতে হয়, একটা ভালো প্যান্ডেল নড়তে হলে আর একটা ভালো প্যান্ডেল সাউথে। তো জামা কাপড়টা এমনই হতে হবে যে এখন যেরকম ওয়েদার, দুর্গাপুজোর সময় যে ওয়েদার, একটা হেভি খাওয়া দাওয়া করে যাতে আমরা স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি, ওরকম কমফোর্টেবল জামা কাপড় পরাটাই বেটার। মেয়েরা যদি শাড়ি পরে হাঁটতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তো আমার মনে হয় দুর্গাপুজোর 5টা দিনই শাড়ি পরাটা মনে হয় বেস্ট। কিন্তু আমাদের মতন মানে আমরা যে ফিল্ডের মধ্যে আছি বা যে জেনারেশন আমরা, যে আমাদেরকে অনেক রকম কাজ করে অফিসে, আমাদের অফিস থাকে, ষষ্ঠী সপ্তমী পুজোর অফিস করে অফিসে কলিগদের সাথে বন্ধুদের সাথে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো সেই সময় শাড়ি পরে বেরোনোটা আমার মনে হয় কমফর্ট হবে। তো আমার মনে হয় একটা নাইস এ লাইন কুর্তির সাথে একটা ডেনিম বা একটু ইন্ডিয়ান প্রিন্টস এর কিছু একটা, যেহেতু দুর্গাপুজো, এরকম কমফর্ট এমন কিছু পরা হোক যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ছেলেদের ক্ষেত্রে তো আমার মনে হয় জিন্স তো মনে হয় আইডিয়াল, ইউনিভার্সাল জিন্স। তো মানে শাড়ি যদি মেয়েদের ক্ষেত্রে হয়, জিন্স ছেলেদের, পাঞ্জাবির সাথে জিন্স, শার্টের সাথে জিন্স। তো আমার মনে হয় যে মানে শার্টের জিন্সের সাথে যে শার্ট বা হাফ যে এখন শর্ট কুর্তাগুলো আছে, একটু ইন্ডিয়ান প্রিন্ট হলো, যেগুলোর মধ্যে একটু বাঙালি টাচ থাকলো, বিকজ এই জামা কাপড়গুলো তো সচরাচর বাকি সময়গুলোতে পরা হয় না। তো সেগুলো সেরকম ভাবে পরলে ওই দুর্গাপুজোর ফিলের সাথে নিজের একটা ভাইব ম্যাচ, যেটা এখন জেনজিরা বলছে ভাইব ম্যাচ। হ্যাঁ, ওটা মানে এই যে ভাইব ম্যাচ, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আর দুর্গাপুজোর ভাইবটা মেনটেন করার জন্য কিন্তু একটু এরকম ধরনের জিনিস যদি মাথায় রাখেন, তাহলে মনে হয় দেখতে খুব ভালো লাগবে। পুজো শুধু না, সারা বছরই আমাদের ফ্যাশনের দরকার হয়। পুজোর পরেই এসে যাচ্ছে ওয়েডিং সিজন। মানে শুধুমাত্র বাঙালি কেন, হোল ইন্ডিয়াতে এই যে ওয়েডিং সিজন নিয়ে একটা আলাদাই আমাদের মানে ক্রেজ আছে, একটা আলাদা ভাবনা চিন্তা আছে। এখন আর ওয়েডিং না, ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। আর আগে যেমন শুধু কোণে সাজতো, এখন মনে হয় কোণের থেকে বেশি কোণের আশপাশের লোকেরা। আমার মনে হয় না এখন কোণে সাজে, বিকজ কোণে সাজার টাইম পায় না। হ্যাঁ, কোণে এত ইভেন্টের মধ্যে ব্যস্ত থাকে, আমার মনে হয় কোণের সাথে সারাউন্ডিং যে তারা বেশি সাজে, কাজিন সিস্টার, এরা মনে হয় বেশি সাজে। মানে যেরকম আমি, মানে আমার বন্ধুর বিয়ে হলে বন্ধু কতটা সাজবে জানি না, আমি হয়তো একদম বেশি সাজবো। একদম। তো এই যে মানে আমাদের সবারই একটা ড্রিম থাকে, স্পেশালি মেয়েদের। এখন শুধু মেয়েদের বলবো না, প্রচুর ছেলেদেরও একটু ফ্যাশন কনসিয়াসনেস বা একটু নিজেকে অন্যরকম লাগবে, এটা করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমার যদি একজন ফ্যাশন
স্টাইলিস্ট থাকে যে আমাকে সবকিছুতে বলে দেবে এই ইভেন্টে এটা পড়তে হবে, তার থেকে ভালো আর কিছু আমি হয় তো না। বলবো আমায় নাও। ডেফিনেটলি। তো এই যে ফ্যাশন, মানে এই যে ওয়েডিং সিজনের ফ্যাশন বা পোস্ট পুজো যে বিভিন্ন ধরনের ফেস্টিভ, এই সময়ের ফ্যাশনগুলো কিভাবে একটা সিজন চেঞ্জ হচ্ছে, তো তার সাথে সাথে ফ্যাশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে? দেখো আমাদের দুর্গা পুজোর পরই যে আমাদের আরেকটা মাচ ওয়েটেড একটা ফেস্টিভ্যাল Winter থাকে, time-টা যে আসে। একটা দিওয়ালি, right. দিওয়ালি। এবার আমাদের দিওয়ালি মানে আমরা কালী পুজো দীপাবলি হ্যাঁ। মনে করি, আর যেটা দিওয়ালি দিওয়ালি সেটা হচ্ছে সেটা হচ্ছে non-Bengali। non-Bengali কিন্তু এখন যেহেতু দেখো তোমার উৎসবটা তো কারোর ওরকম না, করে আমরা তো উৎসবটা পুরোটাই সবার। নিজেদের, হ্যাঁ। আমরা দিওয়ালিও সেলিব্রেট করছি, একদম। তার সাথে ভাই দুজ কালী পুজো, ভাইফোঁটা সব সেলিব্রেট সবকিছু, হ্যাঁ ভাই দুজ ভাইফোঁটা সব একরকম। তো একদম। আমার মনে হয় ফেস্টিভ তো ফেস্টিভ্যাল, ঠিক আছে, সেখানে সব ধরনেরই জামা কাপড় যায়, কিন্তু ফেস্টিভ্যালের পরে যেটা আসছে ওয়েডিং, ওয়েডিংটা হচ্ছে একটা মোস্ট আলাদা একটা ইভেন্ট, একটা আলাদা একটা ব্যাপার। এবার তুমি ফেস্টিভ্যাল গুলোতে যে জামা কাপড় পরেছো সেগুলো অবভিয়াসলি মানে তোমার ওয়েডিং এ না পড়বে না। আর এখন এক একজনের ওয়েডিং এক এক রকমের হয়, থিম ওরিয়েন্টেড হয়, লোকেশন বেস হয়, আউটস্টেশন ওয়েডিং হয়, পুরোটাই তাদের পুরোটা থিমের ওপর। একদম। এবার ওই তো মানে যে এখন যে যেরকম জামা কাপড় পরতে চাইছে তাদের থিম অনুযায়ী যেরকম জামা কাপড় যাবে তারা সেরকম জামা কাপড় চুজ করছে। বাট আমার মনে হয় যে বাঙালি বিয়ের ক্ষেত্রে আমি অনেককে দেখেছি, সেক্ষেত্রে আমি বলবো দেখুন এটা যার যার পার্টিকুলার মানে যার যার মানে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ফিল করি বাঙালি কনেদের একমাত্র মনে হয় ভালো লাগে হচ্ছে লাল বেনারসিতে, লাল টকটকে লাল বেনারসি। তাতে যে বেনারসি পড়ছে তার কমপ্লেক্সন ফেয়ার হোক কি ডার্ক হোক আর ডাজেন্ট ম্যাটার, কিন্তু পার্টিকুলার ওই দিনটাতে বাঙালি কোণে মানে আমরা যেটা দেখে এসছি মানে বহুদিন ধরে যে লাল বেনারসি, সেটা সাবেকি সাজ হোক, সাবেকি সাজের সাথে কন্টেম্পোরারি সাজ হোক মিলিয়ে কিন্তু ওই লাল বেনারসির যে লুকটা এটা মনে হয় বাঙালি কোনেদের ক্ষেত্রে সব থেকে বেশি আইডিয়াল। একদম। আর লাগেও বোধহয় সব থেকে সুন্দর বাঙালি কোনাকে লাল বেনারসি। এখন মানে এখন না, লাস্ট বছর বেশ কিছু বছর ধরে অনেক ধরনের অনেক রকমের কালার বেনারসি। লাস্ট ইয়ার থেকে আমি বেশি দেখা যাচ্ছে যে একটা প্যাস্টেল শেড, সেটাও ভালো লাগে, একদমই যে খারাপ লাগে তা না। আমি যেরকম প্যাস্টেল কালারের ফ্যান আর কি, ভালো যে লাগে না তা না, খুবই সুন্দর লাগে। কিন্তু আমার পার্টিকুলার মানে ওই দিনটার জন্য লাল রংটা একটা অন্যরকম। আর লাল যেহেতু বলে মঙ্গলের চিহ্ন, সিঁদুরের সাথে একটা এটার ব্যাপার আছে, তো ওই লাল বেনারসি আর সিঁদুরের সাথে একটা আলাদাই মনে হয়। ওই লাল মাথায় লাল সিঁদুর, লাল বেনারসি, একটা লাল মানে মাথায় যে ওড়নাটা থাকে, ওই পুরো মানে এনসেম্বল যে লুকটা, ওটা মনে হয় লাল বেনারসিতেই খুব ভালো লাগে। একদম। এই তো গেল কোণের কথা। কোণের বন্ধুরা, কোণের বোনরা, এই যে আশেপাশে কি ধরনের কালার, মানে উইন্টারেই মেনলি বিয়ের সিজনটা আমাদের, তো এবং সেই সময় আমরা ভাবি সাজগোজের কথা, তো কি ধরনের কালার? দেখো আমরা তোমার উইন্টারটা এমন কালার মানে এমন একটা সিজন যে আমরা সেখানে যে কোনো কালার চাইলেই পড়তে পারি। গরমে আমরা খুব বেশি ফ্লোরেসেন্ট, বেশি ওয়ার্ম কালার পড়তে পারি না ফর দ্য ওয়েদার, কিন্তু শীতকালটা এমনই একটা ওয়েদার যেখানে আমরা সব ধরনের কালার পড়তে পারি, সেখানে একটু ওয়ার্ম কালার। এবার অবভিয়াসলি যে ওয়েডিংটা, অনেকের ওয়েডিং মানে অনেক কাস্টের ওয়েডিং সকালবেলা হয়, অনেকের আমাদের বাঙালিদের যেরকম তোমার গধূলি লগ্নে সন্ধ্যেবেলা রাত্রিবেলা, হয়তো সকালবেলার ক্ষেত্রে খুব বেশি ফ্লোরেসেন্ট কালার না পরাটাই বেটার, একটু ওয়ার্ম কালার বা একটু লাইট কালার পরাটা বেটার। রাত্রে হলে যেরকম ওয়ার্ম কালার, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একটু তোমার ওই ব্লু কালার, ডার্ক মারুন কালার। এখন অনেক রকমের দু তিনটে কালার কম্বাইন করে এক রকমের কালার এসছে, যেগুলো খুব এক্সপেরিমেন্টাল কালার হচ্ছে। সেই কালারগুলো মনে হয় তাদের কমপ্লেক্সনের সাথে, বডি ল্যাঙ্গুয়েজের সাথে চুজ করে তাদের কিরকম ভালো লাগবে সেটা চুজ করে পরাটাই বেটার। মানে যে কালারটা একটু দেখে নিতে হবে কোন পার্টিকুলার টাইমটায় আমরা পড়ছি, সেই টাইমটার সাথে, এবং কোথায়, মানে খুব গরমের মধ্যে রয়েছে নাকি, বা কোনো জায়গায় অনেক সময় এখন ওই ডেস্টিনেশন ওয়েডিং ও চলছে, তো সেরকম কোনো জায়গায় গেলে সেখানের মতন করে জিনিসটা পড়তে হবে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু একটু কথা বলে একটু ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ স্পেশাল জিনিস একটু স্পেশাল রাখাই ভালো। শুভ, খুব সুন্দর একটা এপিসোড হলো। ফ্যাশন নিয়ে জানার তো আমাদের শেষ হবে না, আর ফ্যাশন নিয়ে কথা বলারও শেষ হবে না, কারণ খুব ডিটেলিং আছে এটার মধ্যে, আর এটার মধ্যে ভীষণ একটা প্রেজেন্টেশনের সাথে সাথে একটা সূক্ষ্মতা রয়েছে, অনেক কিছু ডিপেন্ড করছে। এই ফ্যাশন নিয়ে কোনো এপিসোড আমরা একটা এপিসোডে তো এভাবে শেষ করে ফেলতে পারবো না, কিন্তু মানে শেষ করার আগে তোমার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই। সেলিব্রিটিদেরকে ফ্যাশন স্টাইলিং করো,
অবশ্যই তাদের সারাক্ষণ নানা ধরনের ইভেন্ট থাকছে, তাদের রেগুলারই একটা ইভেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বা মানে কোনো না কোনো একটা কোথাও অ্যাপিয়ারেন্স থাকছে। কিন্তু সেলিব্রিটি বাদেও সাধারণ মানুষ আমাদের মতন বা রেগুলার যাদের আমরা দেখি, তাদেরও কখনো কখনো কোনো স্পেশাল ইভেন্ট ইচ্ছে করে যে একটু স্টাইলিং করব, বা মনে হয় একটু কেউ আমাকে হেল্প করলে ভালো হতো। তো সেরকমও কি তুমি তাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড বা কাজ করো? হ্যাঁ, আমি তো সেলেবদের ছাড়াও সব থেকে বেশি মনে হয় নর্মাল লোকেদের সাথে কাজ করি, কারণ আমার বাড়িতে আমার বাবা আছে। হুম, আমার বাবাকে তো আমি মানে বলি এইটা পরা যাবে না, এটা পড়তে হবে। হুম, আমার বাবা যখন মাঝে মাঝে আমার উপর রেগে যায়, আমার পিসি আছে, না না এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালো লাগছে না, তুমি অন্য কোনো ব্লাউজ হুম, পরো। তো আমার পিসি রেগে গিয়ে বলে আমি যাবোই না, এত ঝামেলা আমি করতে পারছি না। যা তো ইচ্ছা তাই হ্যাঁ, যা করবো। ইচ্ছে পরবো, তোর বাবা তোর কাজ বাইরে। বাইরে কর, বাড়ির ভেতরে কিছু না। তো আমি তো সবার সাথে কাজ কাজ কাজ, মানে যে খালি সেলেবদের সাথে তা নয়, কাজ যেখান থেকে কাজ আসবে সেই কাজটাই কাজ আমার কাছে। মানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করার কারণ নেই। আর এই যে মানে ফ্যাশন স্টাইলিং, এটার জন্য কি তোমাকে মানে পার্টিকুলার কোনো প্যাকেজে যেতে হবে তাদেরকে, বা কিভাবে তোমায় কন্ট্যাক্ট করবে, বা কি ধরনের জিনিস একটু ছোট করে যদি বলে দাও। না দেখো, এইটা পুরোটাই তো ডিপেন্ড করছে তোমার পার্সন টু পার্সনের উপর, তার কি আচ্ছা। কি লাগবে। যেরকম ওয়েডিং এর ক্ষেত্রে কি হয়, আমি অনেক সময় যেই সব ওয়েডিং গুলো করি, ওয়েডিং এ অনেকগুলো ইভেন্ট থাকে, সেখানে একটা গোটা পুরো ইভেন্ট গুলো প্যাকেজে হয়। হ্যাঁ প্যাকেজে হ্যাঁ, হবে। আর এখন বাঙালিদের ওয়েডিং ও তোমার এলাবোরেটলি একদম। হচ্ছে, লাইক নন বেঙ্গলি ওয়েডিং, হ্যাঁ, মানে হ্যাঁ। মেহেন্দি হচ্ছে, পুরো সঙ্গীত বলিউডের হচ্ছে, স্টাইলে আমরা স্টাইলে পুরো করি। হচ্ছে, বিকজ হ্যাঁ আমরা সবকিছুই তো অ্যাডাপ্ট করি, আর Adapt করি। বাঙালিরা বেশি মনে হয় অ্যাডাপ্ট স্টেশনে হচ্ছে বেশি Best। পারদর্শী আমরা আর কি। best। হ্যাঁ, তো আমরা এতটাই অ্যাডাপ্ট করছি যে বাঙালি ওয়েডিংটাও আর ওয়েডিং এর মতো নেই, এটা Event গোটা হয়ে 4-5 গেছে দিনের একটা। ইভেন্ট হয়ে গেছে। তো ওয়েডিং এর ক্ষেত্রে একটা প্যাকেজ Package। ওয়াইজ হয়, 4 দিন 5 দিন 3 দিন। আর যদি এমনি মানে কেউ ধরো পার্টিকুলার কোনো ইভেন্টের জন্য চাইছে, ওয়েডিং তো একটা প্যাকেজে যেতে হবে, পার্টিকুলার একটা কোনো স্পেশাল ইভেন্ট আছে ওটা আমার লাইফে, মানে পার ডে হিসেবে, মানে পার ডে একটা একটা দিনে লুকের ওপর কটা লুক depend হবে করছে। আর কি, একটা লুক না দুটো লুক, পুরোটাই বাহ। হচ্ছে মানে অন কলের ওপর, Okay। মানে কথা বলে তা মানে জিনিসটা ডিসকাস ঠিক করে করতে। জিনিসটা ঠিক করতে হবে। মানে সেটা নিয়েও কিন্তু আপনাদের চিন্তা নেই, কথা বলে এবং ডিসকাস করে সবকিছু অ্যাফোর্ডেবল ভাবেই করা যাবে। যেহেতু সামনে পুজো এবং পুজোর পরে ওয়েডিং সিজন, তারপরে নানা ধরনের ইভেন্ট চলতে থাকবে, তাহলে তোমাকে যোগাযোগ করার নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একদম আর তোমার প্রোফাইলেও যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় সৌম্য নন্দী, সেখানেও নিশ্চয়ই একদম অ্যাভেলেবেল আছে। একদম একদম। পুরো এপিসোডটা কেমন লাগলো এবং আর কিছু জানার আছে নাকি, বা এই মুদ্রা পডকাস্টে আপনারা আর কাদেরকে দেখতে চান, কি ধরনের জিনিস জানতে চান, এই সমস্ত কিছু কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর সৌম্যকে কন্ট্যাক্ট করার পুরো ডিটেলসটা আমাদের ডেসক্রিপশনে থাকবে। সৌম্য, থ্যাংক ইউ সো মাচ মুদ্রাকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ।